আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে, নিয়ম বলে দেব। তারানাথ তান্ত্রিকের গল্পগুলো শুধু অতিপ্রাকৃত রোমাঞ্চ নয়, বরং অলৌকিকতার আড়ালে মানবিক গভীরতার প্রকাশ। তার রহস্যময় কাহিনী শুনে যাদের মনে ভয় ও কৌতূহল একসাথে জাগে, তারা হয়তো এই গল্পের গভীরতাকে আরও বেশি উপলব্ধি করবেন। এসব ভাবনা নিয়ে গপ্পর যুক্তিতক্কর এবারের শ্রুতি নাটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ভৌতিক গল্প তারানাথ তান্ত্রিক। তাহলে শুরু করা যাক। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছিল কবি। এমন সময়ে তার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে, এখানে কি? চলো চলো, জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। বড় জ্যোতিষী মানে? যা বলে তা সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারবে? ভবিষ্যতে কথা বললে বিশ্বাস হয় না। আরে চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে। তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ড, তাতে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। আর পড়তে হবে না, বাড়ি এটাই। আমার মনে হয় লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার বাড়ির এই দৈন্যদশা। আর কথা না বাড়াইয়া বাহিরের দরজার কড়াটা নাড়ো তো। কে কে? জ্যোতিষ মশাই বাড়ি আছেন? কোথা থেকে আসছেন? কি চাই? তারানাথ মশাইয়ের সাথে দেখা করতে চাই। দাঁড়ান, আসছি। ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী তো পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তা দেখতে। এবার ডেকে নিয়ে যাবে। আসুন ভিতরে, সাবধানে আসবেন। হ্যাঁ, এই দিকটা এইখানে বসুন। ছোট একটা ঘরে তক্তাপোষের উপর দুজনে বসিল। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী সেন উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিল। নমস্কার, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এই বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া মনে হয় লর্ড রেডিংয়ের চেহারা। উভয় মুখবয়বে আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরো অনেক বেশি। আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। জি বলুন, আমার কাছে কেন? আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানতে চাই। দেখি, হাতটা দিন। ওরটা আগে দেখুন।
আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? হ্যাঁ ঠিক। আপনার বিবাহ হয়েছে 1327 সালে, ওই 15ই শ্রাবণ, ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিন মনে আছে এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমালও হইয়াছিল। কিন্তু তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না। সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তাহলে এই বৃদ্ধ কিভাবে সবই ঠিক বলছে? আপনি কি কিছু ভাবছেন? যাই হোক, আপনার 2 ছেলে, 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা তো সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতি যোগ আছে। আশ্চর্য! মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটি খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। বৃদ্ধ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। তাহার সম্বন্ধে আরো অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর কবির শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাওয়া শুরু করিল। হাত দেখাইতে যে যাইত তাহা নয়, প্রায়ই যাইত আড্ডা দিতে। আপনার এখানে আমি প্রায়ই আসি, আমার কথা বলি, কিন্তু কখনো আপনার কথা শোনা হইল না। আপনার কথা কিছু বলুন। কি বলবো আমার কথা? এই আপনার তান্ত্রিক হয়ে ওঠার গল্প। গল্প? সেটা গল্প নয়, এক বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পাই। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করিবার ফলে আমিও কিছু ক্ষমতা পাইয়াছি। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলি এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করি। শেয়ার মার্কেট, ঘোড়দৌড় ইত্যাদি ব্যাপারে আমার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই আমার নাম চারিদিকে ছড়িয়া পড়িল। এমন নাম করিয়া বসিলাম যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে আমার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। কিন্তু যে পথে আসিল সেই পথেই বাহির হইয়া গেল, হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যতটা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পোষা নষ্ট হইল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পোষার রাখিতে সমর্থ হইয়াছে।
কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই আমার দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই। এখন হাতে গোনা গুটি কয়েক লোক আসে আমার কাছে, এই তোমার মতো। আমাকে পাইয়া তাহারা নিজের উপরে বিশ্বাস ফিরিয়া পায়। তাদের সাথে মাঝে মাঝে বন্ধুত্ব হয়। এই যেমন এখন তোমার সঙ্গে। তোমাকে আমার একটু বেশি পছন্দ হইয়াছে। তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দেই। আচ্ছা, তোমার সাথে তো আমার অনেক দিনের বন্ধুত্ব। তা তুমি চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। চন্দ্রদর্শন কি? দুই হাতের আঙ্গুলে দুই চোখ বুজিয়ে চেপে রেখে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটো পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। আমি কি এভাবে চোখ বুজিব? ঠিক ঠিক, এটাই। প্রতিদিন বাড়িতে এটা করিবে। কবি চন্দ্রদর্শন করুক আর নাইবা করুক, তারানাথের কাছে প্রায়ই যাইত। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তাহা তো কারোর কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকালবেলা কবি তারানাথের ওখানে গিয়াছে। দেখে তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। তুমি এসেছো, চলো। বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। আপনার এই সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানোর স্বভাবটা আর গেল না। আর বিশেষ করিয়া সেই সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তো কথাই নাই। সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবেন। চলুন তাহলে যাই। তাহারা বেলেঘাটা গেল। তারানাথ সাধুর ক্ষমতা পরখ করিয়া দেখিতে উদ্গ্রীব। কবি সাধুর দিকে আগাইয়া যাইতেই বলিয়া উঠিল, দেখি, যে কোনো একটা গন্ধের নাম বলো। বেলফুল। পকেটে রুমাল আছে? আছে। বার করে দেখো। এ দেখি রুমালে বেলফুলের গন্ধ ভুর ভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেউ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কবি কিছুটা আশ্চর্য হইলেও ধরা দিল না। কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই কবির রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন, তবুও এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার কোনো মূল্য কবির কাছে নাই। তাতে এমন কি হইল? আতর তো বাজারেও কিনিতে পাওয়া যায়। না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেই তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর গোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো।
যদি ধরি হিপনোটিজম সাধুর ইচ্ছাশক্তি আমার উপরে ততক্ষণ কার্যকর হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সে প্রভাবের মূলে কি আছে, সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময়ে আমিও যে ও জিনিসের চর্চা না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতো। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানিক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। কবি একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছে। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধু খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামছে। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা সবাইকেই অন্যদিকে চোখ ফেরাতে দেয় না। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ কবিকে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। মালিয়ারা রুদ্রপুর? রুদ্রপুরের রামরূপ স্যানেলের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে শ্যান্নালের নাম শুনেছি। একসময় খুব অবস্থাপন্ন ছিল, খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ শ্যান্নালের নাম তো কখনো শুনিনি। তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে বটে।
শুনেছি সেন্নালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু এসব কথা আপনি কি করে জানলেন? সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি, সে হাসির স্মৃতি কবি এখনো ভুলতে পারেনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। দাঁড়ান, বলে যান, কিভাবে জানলেন আমার গায়ের কথা? কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিছু চাই নে, শুধু আপনার সঙ্গ চাই। আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি। সংসারে তোর উন্নতি হবে, আমার পেছনে আসবি না। কবি আর সাহস করল না সাধুকে অনুসরণ করতে। কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে কবি দেখে সাধু নেই। কোনো গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন, বা কোন দিকে গেলেন তা বোঝা গেল না। প্রসঙ্গক্রমে বলাই বাহুল্য, অনেকদিন পরে কবি বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলেন না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানান জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষের আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। আচ্ছা, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙ্গার খেয়াঘাট। খেয়াঘাট? হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙ্গার খেয়াঘাটের উপর। কেন বলো তো? এইসব কথা তোমার জানবার কি দরকার বলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে আর কোনো কথা বলেনি কবি, কিন্তু তার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা
রামনিধি নিজেই। কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বের হয় কবি। বীরভূমের এক গ্রামের শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে কবি দেখা করল নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। কবিকে দেখেই সে গেল মহা চোটে। মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পালা এখান থেকে, বিপদে পড়বি। যা, ওইদিকে যা, ওই গ্রামের দিকে যা। কবি সেদিকেই হাঁটা শুরু করল। নির্জন শ্মশান, ভয়ঙ্কর সব মূর্তি কবির দিকে টলটল চোখে তাকিয়ে আছে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। আবার কেন এলি? মা, আমাকে দয়া করুন। দূর হ, দূর হ, বেরো এখান থেকে। কাছে এলে লাগতে খাবে। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাত্রে কবি স্বপ্ন দেখলেন পাগলি এসে যেন তার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখ। কবিকে বলল, লাঠিটা খুব লেগেছে না রে? তার রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার কবি গেল পাগলিটার কাছে। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি তাকে দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ তার দিকে ছুঁড়ে মারল। কবিও তখন মরিয়া হয়ে বলল, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আমায় আসতে বললে, তাই এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো বেরো বেরো। কেন জানি না এই পাগলি কবিকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। এ যতই তাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, মনে হলো ভেতরে ভেতরে এ কবিকে এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ পাগলিটি বলে উঠল, বস, এখানে বস। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই কবিকে বসতে হলো। কেন এখানে এসে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল, কি খাবি? পাগলির শক্তি কতদূর দেখবার বড় কৌতূহল হলো কবির। এর আগে লোকের মুখে শুনে এসেছে যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছে, তবে পাগলিকে ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। এই যে শ্মশানের কতগুলো পোড়া কয়লা আছে, হাতে তুলে নে। এই নে, খা, ক্ষীরের বরফি খা। কি বলছেন এসব? এ তো কতগুলো পোড়া কয়লা। খা খা, ক্ষীরের বরফি খা। না, এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পুরানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু কবির তখন আর ফেরবার পথ নেই। অনেক দূরে গিয়েছে। বাধ্য হয়েই দিল সেই কয়লা মুখে পুরে, যা থাকে কপালে। পরক্ষণেই ও, থু, থু, থু। কি বিশ্রী!
বিষাদ চিতার কয়লার টুকরো। এ আপনি কি করলেন? আপনাকে এতটা বিশ্বাস করলাম। থু, থু, থু। আমি কি বোকামি করেছি এখানে এসে? আপনি আসলেই পাগল। পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। খেলি রাবড়ি মর্তমান কলা পেটের কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। ভয়ানক রাগ হল কবির। অমন নিষ্ঠুর কথা তাকে কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে তখনই সেখান থেকে উঠে চলে গেল। বললে বিশ্বাস হবে না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখল কবি। কবি শিওরে দাঁড়িয়ে হাসি হাসি মুখে সে বলছে, রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি, রাগ করে না। আসলেই কি আমি স্বপ্ন দেখছিলাম, নাকি সত্যি? নাকি আমি জাগ্রত অবস্থায় দেখছিলাম? ধুরো, পাগলি আমায় জাদু করলে নাকি? যাই হোক, আজ দুপুরে আবার তার কাছে যাব। তা কেমন আছো? আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছর বান্দা তো তুই। আচ্ছা, কেন বাদন নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদেয় করে আবার রাতে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢুক মদ আর দুটো চাল ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমন মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাতে ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যা হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? সব পারবো, কিন্তু কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর আর তুমিই বা আমার জন্য মরবে কেন? তবে এখানে মরতে এসেছিলি কেন পোড়ামুখ? বেরো, দূর হ। তুই একটা হারামজাদা, একটা শুয়োরের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা। কি মুখের ভাষা রে বাবা! তোমার মুখে দেখি কিছুই বাধে না, মুখ বড় খারাপ। যা, দূর হ। শালা মানুষ না, তুই আস্ত একটা শুয়োর। রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিলি কেন রে? ও অল্প পেয়ে ঘাটের মরা? তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা, গিয়ে কামিজ চাদর পরে হোসে চাকরি কর গিয়ে। বেরো। তুমি শুধু রাগই করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? হ্যাঁ, বিষ হতে করিবে অমৃত গ্রহণ, কুস্থান হইতে তুলে লইবে কাঞ্চন, নিজ হতে ভালো বিদ্যা শিখিবে সুজন, দুষ্টকুল হতে লবে স্ত্রীরত্ন শোভন। শোভন শোভন শোভন। সেই দিন থেকে পাগলি কবির ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেল তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা।
ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? শোন, পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে পাগলির কথা শুনছিল। এসব কথা সে আগে কখনো শুনেনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর তারা যেখানে বসে আছে তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে আছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাত সারে গা যেন শিউরে উঠবে। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়াময়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেতলোকের বাঘ, ভালুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। কবি তাকে আর প্রশ্ন করল না। বোঝা গেল পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোক কবিকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ঙ্কর মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক, মারা পড়বেন শেষে। কি আমার করবে? যা করবার তা করেছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার আর নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস না করার মতো। সন্ধ্যের পরে কবি পাগলির কাছে গিয়েছে, কিন্তু এমন ভাবে গিয়েছে যেন পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, কবির তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখল। তাই তো, এ আবার কে এলো? মা, তিনি কোথায় গেলেন? কে? সেই তিনি, এখানে থাকতেন। আহ মরণ, কে তার নামটাই বলো না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? এই সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি,
ভেতরে সেই পরিচিতা পাগলি, বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি। এসো না, বসো না, এসো পাশে। লজ্জা কি? আহা, আরো তো লজ্জায় দরকার নেই, এসো। হঠাৎ বড় ভয় হলো। মেয়েটির রকম সকম কবির ভালো বলে মনে হলো না। তাছাড়া কবির দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি তাকে কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে, ফিরে চলে যাচ্ছিল। এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালো। কবি পিছনে ফিরে দেখে বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। তখনও ভয় যায়নি। ভাবল, আজ আর কিছুতেই এখানে থাকবে না, আজ ফিরে যাই। এসো, বসো। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? আহ, মরণ! ঘাটের মোড়া আবল তাবল বকছে। না, সত্যি কথা বলছি। আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি। শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেবে তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিছু হবে না। বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সবটাতে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে কবি পাগলির কাছে গিয়েছে। সেদিন দেখল পাগলির ভাবটা যেন কেমন কেমন। একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। তোল মরাটা, শেকড় বেয়ে নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কবি কি করছে জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। কবিকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেলল। মরার উপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি নে তো। ভয় পেয়েছ কি মরেছ? কবি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠল, আহ আহ আহ! চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! মরার মুখ তখন নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। কবির মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন কবির অত্যন্ত ভয় হলো। মনে ভাবল, এ তো অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোক ঠিকই বলে। কিন্তু কবির ফিরবার সকল পথ তখন বন্ধ। পাগলি যা যা করতে বলল সন্ধে থেকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই কবি সবের ওপর আসন করে বসল। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র বললে সেটাই জপ করতে হবে অনবরত। বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না,
ভয় পেলেই মরবে। আরে ধুর, আমার কিছুই হবে না। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ্র অন্ধকারে দিকবিদিক লুকিয়েছে। পাগলি হঠাৎ করে কোথায় যেন লুকিয়ে গেল, তাও কবি দেখেনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো অনেকই শোনা যায়, কিন্তু সেই ভয়ানক শ্মশানে এক টাটকা মড়ার উপর বসে সেই শেয়ালের ডাকে কবির সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে একটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে। শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা বউ, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা, 2টো, 5টা, 10টা, 20টা। তারা সকলে এসে কবিকে ঘিরে দাঁড়ালো। কবি এক মনে মন্ত্র জপ করছে আর ভাবছে, যা হয় হবে। বাং বাং ভূতেশ্বরে ব্যাসাং কুরু কুরু সাহা, বাং বাং ভূতেশ্বরে ব্যাসাং কুরু কুরু সাহা। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখে তার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়। দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। হরি হরি পাখি, বাং বাং ভূতেশ্বরী বাসাং কুরু কুরু সাহা, বাং বাং ভূতেশ্বরী বাসাং কুরু কুরু সাহা। চিন্তাটা সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে কবির চারপাশের মেয়ে গলায় তারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল। আবার চেয়ে দেখে একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে কবির দিকে চেয়ে আছে। আর তাদের চারদিকে সেই বড় মাঠের সব দিকে অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা হয়ে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথায় খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে একটা লোক এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই কবিকে পাহারা দিচ্ছে, যেন প্রাণ নিয়ে এ শ্মশান থেকে পালাতে না পারে। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন গলা টিপে মারবার অপেক্ষায় আছে। কবি সোজা দৌড় দেবে ভাবছে। এমন সময় সামনে যেন এক অতি রূপসী বালিকা পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কি? আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে,
কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর অত সহজে দেখা দিলে আমার মহা সৌভাগ্য যে এসেছেন, আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহা ডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কি রকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনি করছি। বেশ, মহা ডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতেই দরকার নেই। তুমি মহা ডামরি ভৈরবীকে দেখোনি? অতি বিকট তাপ চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাধনা করে আপনাদেরকে আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি নে কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যেক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যেক পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য। অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমাকে? আশ্চর্য, বলে কি? কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোমার যেমন ভয় সে তুমি পারবে না। ও ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলে? দিলাম। তখনও কবি শবদেহের উপর বসে আছে আর মেয়েটির সাথে কথা বলছে। তবে তার দিকে নজর পড়তেই ভয়ে ও বিস্ময়ে সর্বশরীর কেমন হয়ে গেল। শবদেহের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। চেয়ে দেখছো কি? কে আপনি? আপনি কি শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিড়ে ফেড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলেছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ! হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালদের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে শুকুনি উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা কবির দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে
একই উদ্দেশ্যে। সকলেই তারা কবিকে নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর কবি বসেছিল সে সবটা চিৎকার করে কেঁদে উঠল, আমায় উদ্ধার করো, রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে? 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে কবি আসন ছেড়ে উঠে দৌড় দিল। তখন পুবে ফর্সা হয়ে এসেছে, বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান হলে চেয়ে দেখে তার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় কবি আর পাগলি দুজনে বসে আছে। যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসেছিলেন। তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া। ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রয়ক্ষরী তু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি? ওসব মায়া। তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচীর মতো চেহারার নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? মুখ পোড়া বাদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। হ্যাঁ, কবির চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবেমাত্র সন্ধ্যা হয়। কবির সব কথা মনে পড়ল। ঠিকই তো, এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনির ঝাঁক, সব আমার ভ্রম। কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি না। এলেও আর দেখা পাবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা, পালা। চলে গেল। কবি চলে গেল। সে আজ 40 বছর আগের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পায়নি আর কোনোদিন। তখন কবির বয়স ছিল কম। এখন কবির মনে হয় যে পাগলি কোনো সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না সে। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, সামান্য মানুষ তার কি বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারেনি কবি। ঠিকই বলেছিল, কবির মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারে। এদিকে একদিন তারানাথের সাথে দেখা করতে গেল কবি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতে
বুড়ো আঙ্গুল দিয়ে। কবি দেখিল তারানাথের বকুনি থামছে না যতক্ষণ এখানে সে আছে। বেলা 12টা বাজে। আপাতত কবির চন্দ্রদর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি। আচ্ছা, তারানাথের কথা কি তোমার বিশ্বাস হয় না? ইহার আমি কোনো জবাব দিব না। হয়তো হয়, হয়তো হয় না, হয়তো জানি না।